কথা বলো না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। বাঁচতে হবে না, মরে যাও, কিন্তু চলে যাও আমার লাইফ থেকে। এর প্রতিটা কথা জিমিনের বুকে গিয়ে তীরের মতন আঘাত করছিল। তোমার মরে গিয়ে বা কি লাভ? তুমি তো আমার জীবনটা নষ্টই করে দিয়েছো। এখন তুমি মরো কি বাঁচো এতে আমার কোনো যায় আসে না। তোমার এই নোংরামির চিহ্নটা যে গর্ভে আস্তে আস্তে বড় হচ্ছে, একে নিয়ে আমি সমাজের কোথায় মুখ দেখাবো? মরা ছাড়া আর তো কোনো উপায় নেই। ড্যাডের মান সম্মান বাঁচাতে আমাকে মরতেই হবে। প্লিজ তে, আল্লাহর জন্য হলেও চুপ করো। আমি বুঝতে পারছি না আল্লাহ কেন আমাকে নিয়ে নিচ্ছে না। তিনি কি চায় আমাকে আরো কষ্ট দিতে? আমি তো চাইছি তার কাছেই যেতে। জিমিন ফ্লোর থেকে উঠে দাঁড়ায়। তুমি আমায় আঘাত করে কথা বলাটা বন্ধ করো তে। এইসব ন্যাকামো একদম করবে না জিমিন, তুমি চলে যাও এখান থেকে। তুমি পারবে তো আমার মৃত্যু সহ্য করতে? চলে যাও, আমার কোনো যায় আসে না। জিমিন দেখে তে এতটা উত্তেজিত হয়ে কথা বলার কারণে তের শরীর অসুস্থ হচ্ছে। জিমিন তেকে কোলে করে ফ্লোর থেকে তুলতে গেলে তে জিমিনকে জোরে ধাক্কা দেয়। জিমিন গিয়ে ছিটকে পড়ে। রুমের একটা ফার্নিচারের সঙ্গে বাড়ি খাওয়ায় জিমিনের পিঠে জোরে লাগে। তবুও জিমিন নিজেকে সামলে উঠে তেকে টেনে তুলে বেডে বসায়। তেকে ফ্লোর থেকে বেডে তোলার সময়ের অবধি জিমিন অনেকগুলোই তের হাতে চড় খেয়ে নিয়েছে, কিন্তু তবুও এতে জিমিনের কোনো যায় আসে না। তার কাছে তার ভালোবাসার সুস্থতাই আগে। জিমিন অনেক ভালোবাসার সঙ্গে সফট ভাবে তের দুগালে হাত দেয়। প্লিজ তে, আমাদের মাঝে আর কেউ আসবে না, কিন্তু তুমি প্লিজ আমার ছেড়ে যাওয়ার কথা বলো না। এখন তো আমার আরো কষ্ট হবে, কারণ এখন আমার দুটো কাছের মানুষ হয়ে গেছে। তোমাদের দুজনকে ছাড়া আমি থাকবো কি করে? তে বারবার মুখ ঘোরানোর চেষ্টা করছিল। প্লিজ তে, একবার আমার চোখের দিকে তাকিয়ে দেখো। আমি তোমাকে এখনো আগের মতোই ভালোবাসি। ইনফ্যাক্ট ভালোবাসা কমলোটা কবে বলো তো? তুমি শুধু আমায় ভুল বুঝেছো। তুমি বারবার আমাকে ছেড়ে যাওয়ার কথা বলছো তো তে। তুমি যখনই আমাকে ছেড়ে অন্য কারণ হয়ে যাবে, তুমি খবর পাবে তোমার জিমিন মারা গেছে, তখন পারবে তো সুখে জীবন কাটাতে? চেষ্টা করলে সব পারা যায়। পারবে না তুমি তে, পারবে না। আমার ভালোবাসা ছাড়া তুমি এক পাও চলতে পারবে না জান। তের চোখ দিয়ে ক্রমাগত জল গড়িয়ে পড়ছে। জিমিন তের দু গাল বেয়ে গড়িয়ে পড়া জল মুছে দেয়। কলিজা, যা হয়ে গেছে হয়ে গেছে। আমরা তো আবার নতুন করে শুরু করতে পারি, বলো? হ্যাঁ, আমরা তো বিয়ে করে নিতে পারি। তে তখনও চুপ করেছিল। আচ্ছা, তুমি বলো, আমি আমার ভালোবাসা প্রমাণ করার জন্য আমি কি করতে পারি? তুমি যা বলবে আমি তাই করব তে। তে জিমিনকে জড়িয়ে ধরে এবং বিশাল কাঁদতে থাকে। চুপ জান, চুপ, অসুস্থ হয়ে যাবে। তোমার কান্না আমি সহ্য করতে পারি না। তুমি সবসময় আমাকে এত কষ্ট কেন দাও? তোমার কি ভালো লাগে আমার সবসময় কষ্ট দেখতে? আমি কখনোই তোমাকে যে কষ্ট দিই না তে। তুমি আমার অজান্তেই কষ্ট পেয়ে যাও। যেদিন আমি তোমাকে যে কষ্ট দেব, সেদিনই যেন আমার মৃত্যু হয়ে যায়। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না জিমিন। তুমি ঠিকই বলেছো, তোমার ভালোবাসা ছাড়া আমি এক পাও চলতে পারবো না। তে জিমিনের মুখ ধরে জিমিনের দু গালে অনেক কিস করছিল, কারণ তে এত মেরেছে জিমিনকে। জিমিনের দুটো গাল পুরো লাল হয়ে গেছে। ইস, কত মেরেছি! আমাকে কেন একটা চড় মেরে থামালে না? কলিজা, তোমাকে আমি মারতে পারি, আর তোমাকে আমি থামাবো কি করে? তুমি তো মেরেই যাচ্ছিলে আর মেরেই যাচ্ছিলে, কথা বলার সুযোগই দিচ্ছিলে না। ইস, গালগুলো পুরো লাল হয়ে গেছে। আমি কি করে আমার বাবুটাকে এত মারলাম? আমি যাকে ভালোবাসি তার ভালোবাসা, মার সবকিছু সহ্য করতে রাজি, আমার একটু লাগেনি। আমি জানি তোমার গালে লাগেনি, তোমার বুকে আঘাত লেগেছে। তে জিমিনের বুকে মাথা রাখে। কিন্তু জিমিন, ড্যাড তো তোমাকে পছন্দই করে না। ওসব পরে ভাবা যাবে, বাদ দাও। জিমিন তের পেটে হাত রাখে। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমার সন্তান আমার কলিজার গর্ভে আছে। আমার তো ভাবতেই অবাক লাগছে আমি কিনা বাবা হতে চলেছি। তুমি দেখো কলিজা, আমি আমার সন্তানকে অনেক ভালোবাসা দিয়ে মানুষ করব। আমার ড্যাড আমাকে যেভাবে অবহেলা করে এসেছে, আমি কখনো আমার সন্তানকে সেরকম অবহেলা করবই না। জিমিন, তুমি ঘরে ঢুকলে কি করে? বাইরে তো এত গার্ড। কি করব বলো?
আমার শাশুড়ি মাটা এত ভালো আমি তো জানতামই না। তোমরা বাবা মেয়ে তো আমাকে সহ্যই করতে পারো না। আমার শাশুড়ি মা আমার জন্য কষ্ট পেয়ে আমাকে বাড়ির ভেতরে আনলো। কালকে দুপুর থেকে তো তুমি একবারও ব্যালকনি খোলোনি। আমি তো নিচেই দাঁড়িয়েছিলাম সারা দিনটা। তার মানে তুমি বৃষ্টিতে ভিজে আবার শুকিয়ে গেছো? আর কি করব, কলিজাটাকে এত ভালোবাসি, তার জন্য আমি সবকিছু করতে পারি। কিন্তু আমার কলিজা তো বোঝেই না, উল্টে শাশুড়ি মা বোঝে। তাহলে কি করবো বলো? শাশুড়ি মাকে বিয়ে করে নি, তুমি তোমার বাবার দেখা ছেলেকে বিয়ে করে নাও, কারণ তুমি তোমায় বিয়ে করতে চাইছো না। তে জিমিনকে মারতে থাকে। জিমিন তেকে জড়িয়ে ধরে কপালে কিস করে। আমি যদি কখনো কোনো ভুল করি, তোমার 100 বার অধিকার আছে কলিজা, তুমি আমার যেমন ভাবে মন চায় তেমন ভাবে শাস্তি দিও, কিন্তু কখনো আমার ছেড়ে যাওয়ার কথা বলো না তে। এই কথাটা শুনলেই যেন মনে হয় দমটা আটকে যাচ্ছে, কেউ কলিজাটা ছিঁড়ে নিচ্ছে। না জিমিন, আমি কখনো তোমায় ছেড়ে যাব না। তোমায় ছেড়ে গেলে আমি নিজে বাঁচবো কি করে? আচ্ছা আচ্ছা, অনেক ভালোবাসার কথা হলো, এবার নিচে চলো। শাশুড়ি মাকেও তো দেখাতে হবে তার মেয়ে আমায় কত মেরেছে, মানে এক প্রকার বর নির্যাতন করেছে, সেটা তো জানাতে হবে। চলো চলো। ওরা সিঁড়ি থেকে নামতেই জিন দৌড়ে গিয়ে তের হাতটা ধরে। কি হয়েছে মা, তোর হাতে এমন ব্যান্ডেজ করা কেন? জিন জিমিনকে জিজ্ঞেস করার জন্য জিমিনের দিকে তাকাতে গেলেই দেখে জিমিনের দুটো গাল পুরো টমেটোর মতন লাল হয়ে আছে। আপনার মেয়ে হাত কেটেছে। আমি তোকে বারণ করেছিলাম, তুই সেই এসব করেছিস। এবার তোর ড্যাড আসলে তুই চিন্তা কি না মার খাবি। ওরা দুজনেই জিনকে এনে সোফায় বসায়। মম, তুমি এসব বাদ দাও তো। তুমি আজ থেকে ড্যাডকে মানানো শুরু করো। হ্যাঁ আন্টি, আপনাকে কিন্তু এটা করতে হবে। আমি কিন্তু আপনার মেয়েকে ছাড়া বাঁচতে পারবো না। দেখো, আমি তোমার আঙ্কেলকে ভালো করেই চিনি। সে এতই নাছর বান্দা, কিছুতেই মানবে না। এর থেকে ভালো তোমরা রেজিস্ট্রি করে নাও। ওরা দুজনে অবাক হয়ে জিনের দিকে তাকায়। আন্টি কি বলছেন আপনি এটা? তের ড্যাড জানবে না আমরা বিয়ে করে নেব? ওকে জানিও কোনো লাভ হবে না। তুমি সারা জীবন আনম্যারিড থেকে যাবে। তোর বাবা রাগারাগি করবে, তোকে বিয়ে দিয়ে বাইরে পাঠিয়ে দেবে, আমার কোনো কথাই শুনবে না। এত কিছু ঝামেলার থেকে ভালো নিজের ভালোবাসা বাঁচাতে চাও তো আমি যে অপশনটা দিলাম সেটাই করে ফেলো। একবার রেজিস্ট্রি হয়ে গেলে আর কিচ্ছু করার নেই। চলো তে, আর কোনো কথাই হয় না, আন্টি বলে দিয়েছে। দাঁড়াও দাঁড়াও, এখন নয়, এখন ওর ড্যাড আসার সময় হয়ে গেছে। তুমি এখন চলে যাও, কালকে যখন ওর ড্যাড অফিসে বেরিয়ে যাবে তখনই তুমি আসবে। উফ, এই না হলে আমার শাশুড়ি মা, আমি তো আপনার প্রেমেই পড়ে যাব। আমি তো দেখে বলেছিলাম আপনার নাম্বারটা দিতে, ও দেয়নি। মেনশন নট, আমি জানি আমি তো বেশি সুন্দর, সবাই আমার প্রেমে পড়ে যায়। মম, আচ্ছা আচ্ছা, তুমি এখন যাও, হ্যাঁ কাল তাড়াতাড়ি এসো। বাই শাশুড়ি মা। সাবধানে যেও বাবা। এই শয়তানটার জীবনে শোধরাবে না, একে হাত পা বেঁধে পেটানো উচিত। জিমিন দরজা দিয়ে বেরোতে গেলেই দেখে গেটের ভেতরে অলরেডি আরএম ঢুকে পড়েছে। জিমিন তাড়াতাড়ি দরজার পেছনে লুকিয়ে যায়। জিন, কি শুনলো আমি গার্ডসদের কাছে? ওই শয়তান জিমিনটা আমার বাড়িতে ঢুকেছিল। ওরা দুজনেই ভয় পেয়ে যায়, কারণ জিমিন এখনো বাড়িতে আছে, বেরোতে পারেনি। তে তাড়াতাড়ি নিজের কাটা হাতটা জিনের শাড়ির আঁচলের তলায় ঢুকিয়ে নেয়। আমি কিছু জিজ্ঞাসা করলাম। জিন এবারে নিজের মধ্যে অনেকটা শক্তি সঞ্চয় করে আরএমের থেকেও জোরে চেঁচিয়ে বলে, এত চিৎকার করার কি আছে? সন্ধ্যাবেলা কি বাড়িটাকে মাথায় তুলবে? আমি কেন ছেলেটাকে বাড়িতে আনতে যাব? জিন যা চিৎকার দিয়েছে পাশে থাকা তের কান ঝালাপালা হয়ে গেছে। ওদিকে বাড়িতে আরএম শুদ্ধ দরজার পেছনে লুকিয়ে থাকা জিমিনের পায়ের তলার মাটি অবধি কেঁপে উঠেছে। ভালোভাবে বললেই তো হতো, আমি জাস্ট এমনি জিজ্ঞেস করছিলাম। এই সুযোগে জিমিন টুক করে দরজার পেছন থেকে বেরিয়ে বাইরে চলে যায়। ওরা দুজনে একটু শান্তির নিঃশ্বাস নেয়। জিমিন ফাইনালি ওদের বাড়ি থেকে অনেকটা দূরে চলে এসেছে। ওহ, শাশুড়িমার গলার কি জোর! আমার আত্মারা তো মনে হয় বাইরেই চলে এসেছিল, শ্বশুরকে অব্দি থামিয়ে দিল। না, আমার শাশুড়ি মাটা দেখতে যতটা সুন্দর ঠিক ততটাই ভয়ঙ্কর। তার মেয়ে একদম তার মতোই হয়েছে, না হলে এমন কেউ করে? আমি এত কথা বলার চেষ্টা করছি, কোনো কথা না শুনে থাবড়ে গেল। তের সামনে তো বললাম একটুও গাল জ্বালা করছে না, কিন্তু কি যে জ্বলছে দুটো গাল সে একমাত্র আমি জানি। জিমিন গালে হাত বোলাতে বোলাতে বাড়ি পৌঁছে যায়। বাড়িতে ঢোকার আগে জিমিন ফোনের স্ক্রিনে দেখে এখনো অব্দি তার গালে 5 আঙুলের ছাপ স্পষ্ট হয়ে আছে। জিমিন ভেবেছিল কোনো রকমে তাড়াতাড়ি বাড়িতে ঢুকে মাথা নিচু করে রুমে চলে যাবে, কিন্তু জিমিন বাড়িতে ঢুকতেই জিমিনের সামনে জেহপ এসে দাঁড়ায়।
দেখি দেখি মুখটা তুলুন একটু। যে হোক জোর করে জিমিনের মুখটা তোলে। ও বাবা, কোথায় এত লজ্জা পেয়েছেন? পুরো মুখটা টমেটোর মতো লাল হয়ে গেছে। না না, এটা কেমন আঙুলের ছাপ মনে হচ্ছে। ও, রাগ ভাঙাতে গিয়ে চড় খেয়েছেন বুঝি? ও দিদা, দেখে যাও, বউ স্যারের গালে ভালোবাসার চিহ্ন দিয়েছে। মহিলাটি তাড়াতাড়ি কিচেন থেকে বেরিয়ে আসে। কই দেখি দেখি। মহিলাটি জিমিনের থুতনি ধরে মুখটা এদিক ওদিক ঘুরিয়ে দেখতে থাকে। ও মা, কি মিষ্টি লাগছে, লাল টুকটুক করছে। ভালো ভালো, একটু মাস্টার খাওয়া ভালো। নিশ্চয়ই আবার নোংরামি করতে গেছিলিস, ঠিক হয়েছে। কেন গো দিদা, তুমিও কি দাদুর গালে একটু আধটু এমন ভালোবাসার চিহ্ন দিতে নাকি? হ্যাঁ, আয় তোকে দুগালে ভালোবাসার চিহ্ন দিয়ে শিখিয়ে দেবো কেমন ভাবে দিতাম। দিদি, আমার তোমার সঙ্গে একটা দরকারি কথা বলার ছিল। আসলে আমি বিয়ে করব। বিয়ার কটা বিয়ে করবি বাবা? এই নিয়ে তো দুটো হয়ে গেছে। কোথায় দুটো বিয়ে? ওইটা আনসাকসেসফুল হয়েছিল, এইবারে ওইটাই সাকসেসফুল হবে। মানে বিয়ের আবার সাকসেসফুল আনসাকসেসফুল কি? দিদি, আমি কিন্তু কালকেই বিয়ে করছি। আরে বোকা গর্দভ ছেলে, তুই তেটাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করবি? তুই যথেষ্ট ভালো মেয়ে। ও দিদা, স্যার তো তে ম্যামকেই বিয়ে করছে। এই ছেলে, তুই একই মেয়েকে কবার বিয়ে করবি বলতো? আসলে দিদি, এতদিন তোমাকে মিথ্যে কথা বলা হয়েছিল। ওকে আমি এখনো বিয়ে করিনি। ও শুধু আমার বাড়িতে এসে থাকতো, ওকে আমি আমার বাড়িতে এনে রেখেছিলাম। জিমিনের কথা শুনে মহিলাটির মুখ হাঁ হয়ে খুলে যায়। যে হোক আবার মুখটা বন্ধ করে দেয়। দিদা, এত বড় হাঁ করো না, মুখে মাছি ঢুকে যাবে। মহিলাটি নিজের হাতের খুন্তিটা দিয়ে জেহবকে মারে। ও দিদা, তুমি কথা কথা আমাকে মারো কেন? আমি কি করলাম? স্যার তো চুপ থাকতে বলেছিল, তাই তো কিছু বলিনি। ছি 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 ছি, এক মাস মেয়েটাকে বাড়িতে এনে নোংরামি করলো, বাড়ির কোনো কোণা ছাড়েনি, আজ কিনা বলছে নাকি বিয়ে করেনি। দিদি দিদি, এত রেগে যাও না, একটা খুশির খবর আছে, তে প্রেগনেন্ট। ওরা দুজনেই অবাক হয়ে জিমিনের দিকে তাকায়। ছি 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 ছি, আল্লাহ গো, এটা নষ্টমীর কিছুই বাকি রাখলো না, বিয়ের আগে কিনা প্রেগনেন্ট করে দিয়েছে। দাঁড়াও দাঁড়াও দিদা, কি শুনলাম? তে ম্যাম প্রেগনেন্ট, এ তো বিশাল খুশির খবর। স্যার কবে খাওয়াচ্ছেন? খুশি দেখো না এর, ও চিংড়ির মতো লাফাচ্ছে, বিয়ের আগে প্রেগনেন্ট করে দিয়েছে। আমি তো সেটাই বলছি দিদি, আমি কাল বিয়ে করব। এই সব নোংরামি বাবা আমাদের সময় ছিল না, আগে প্রেগনেন্ট করে তারপর নাকি বিয়ে করছে। আর মেয়েটার বাবা মা বাকি, এক মাসের জন্য ছেড়ে দিল মেয়েটাকে তোর বাড়িতে থাকতে। আরে দিদা, না না, তে ম্যাম মিথ্যা কথা বলে এসেছে, সব দোষ স্যারের। আচ্ছা, তুমি তার মানে মেন কালপিট, তুমি সব কিছুই জানতে। হ্যাঁ, আমি তো জানতাম, কিন্তু স্যার তো বলতে বারণ করেছিল, সব দোষ স্যারের। আচ্ছা, স্যার বারণ করেছে বলে তুই এত বড় কথাটা লুকিয়ে রাখবি? আমি তো স্যারের থেকে মাইনে পাই। এই, তোকে না আমি বলেছি তুই আমার হয়ে কাজ করবি? আমি দুজনের, কখনো কারোর একার হয়ে কাজ করি না। এই ছেলে, তুই এত স্যারের চামচাগিরি করিস কেন রে? মহিলাটি আবারও জেহবকে মারতে গেলে জেহব আগের দিনের সব ঘটনাটাও দিদাকে বলে দেয়। জেহব, আমি তোর মাইনে কাটবো, তোকে বলতে বারণ করেছিলাম। এই, তুই কি গলা উঁচু করে কথা বলছিস? তুই আগে বল, তুই আর কতজনের সাথে এমন নোংরামি করবি? দিদি, ও এখনো তোমায় পুরো কথাটা বলেনি, ও অর্ধেক বলে থেমে গেছে। এই তুই পুরো কথাটা বল। হ্যাঁ দিদা, জানো স্যার মেয়েটাকে থাপড়ে হচ্ছে। কি? তুই তের গায়ে হাত তুলেছিস? হ্যাঁ দিদি, আসল কথা হচ্ছে আমার এক্স আমাদের মধ্যে ভাঙন ধরাতে চাইছিল, তাই আমি রাগের মাথায় তে বেরিয়ে যাওয়ার পরে আমি আমার এক্সকে চড় মেরেছি। বেশ কিছুক্ষণ পর ওরা তিনজনে শান্ত হয়ে সোফায় বসে। তো কি ঠিক করলি? ঘর থেকে পালিয়ে নিয়ে আসবি তেটাকে? না না, পালিয়ে আনতে যাব কেন? আমার শাশুড়ি মা তো আমাদের সাথে আছে। তোর শাশুড়ির জায়গায় আমি থাকলে তোকে ঝাঁটা পেটা করে ঘর থেকে বার করতাম। ভাগ্যিস নেই। আর ওর বাবা? তে ম্যামের বাবা তো স্যারকে যত গালাগালি আছে সব দিয়ে সম্বোধন করে। যাক, ওর বাবাটা অন্তত আমার মনের মতন। দিদি, আমি কালকে তেকে বিয়ে করে নিয়ে ঘরে ঢুকবো, একটু ব্যবস্থা করে রেখো। সেটা তোমাকে আমায় শিখিয়ে দিতে হবে না।